কই গো শিলা, তোমার মেয়ে কোথায় গেল? 2-3 দিন হলো মেয়েকে একেবারে বাড়ির বাইরে দেখাই যায় না। কি ব্যাপারটা কি বলতো? মেয়ে আবার কোথাও ঘুরতে গেল নাকি? আর বলো না নিতা, পরের সপ্তাহে সোমবার থেকে আমার মেয়ের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা। সেই কারণে ও দিনরাত জেগে ঘরে বন্দি থেকে পড়াশোনা করছে। আমি ডাকলেও কিছুতেই দরজা খুলতে চায় না। তুমি একবার ডেকে দেখো তো কি বলে। সে আবার কেমন পড়াশোনা? পরীক্ষার জন্য পড়াশোনা করতে বলেছে বলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে নাকি তোমার মেয়ে? এরকম ভাবে রাত দিন জেগে পড়াশোনা করলে ওর তো শরীর খারাপ করবে। না না, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। খাওয়া দাওয়ার বেলায় একদম ঠিকঠাক আছে। সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা আমি ঘরে দরজার নিচে থেকে খাবার দিয়ে দিচ্ছি, আর ও টপাটপ খেয়ে নিচ্ছে। দাঁড়াও, একবার মেয়েটাকে ডাক দিই। এই বলে শিলা তার মেয়ে অঞ্জনাকে ডাকতে যায়। সে অনেকবার দরজায় টোকা দিলেও অঞ্জনা কিছুতেই দরজা খোলে না। উপরন্তু সে সামান্য বিরক্ত বোধও করে। উফ মা, আমাকে একেবারে জ্বালাতন করো না। আমাকে ভালো করে পড়াশোনা করতে দাও। এই পরীক্ষার কিছুদিন আগে আমি যদি ভালো করে পড়াশোনা না করি তাহলে আমি পাশ করতে পারবো না। আর তুমি কি চাও, তোমার মেয়ে ফেলটুস হয়ে ঘুরে বেড়াবে? আরে ওরকম করে বলছিস কেন? পাশের বাড়ির নিতা কাকিমা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে আয়, তারপর নিতা কাকিমার সঙ্গে দেখা করে আবার ঘরের মধ্যে ঢুকে যাবি। কি আছে? তাড়াতাড়ি তুমি এমন করে বলছো যেন নিতা কাকিমা কোনো দেশের প্রধানমন্ত্রী, আর ওনার সঙ্গে দেখা করার জন্য আমাকে লেখাপড়া বাদ দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। আর তুমি কি জানো, কাকিমার মেয়ে ক্লাস 9-এ ফেল করেছিল, তাই কাকিমার সঙ্গে বেশি কথা বললে আমিও ফেল করতে পারি। মেয়ের এমন কথা শুনে শিলা লজ্জায় জিভ কাটতে থাকে। নিতা চুপি চুপি সব কথাই শুনতে পায়, তাই রাগের চোটে তার মাথা একেবারে গরম হয়ে যায়। সে আর কিছুতেই অঞ্জনার এমন অপমান মেনে নিতে পারে না। তাই নিতা শিলাকে 2-4টে খারাপ খারাপ কথা শুনিয়ে ফেলে। আর এমনিতেও নিতা নাটক করতে ভালোবাসতো। তার কথার মধ্যে নাটকীয় বোধের কোনো অভাব থাকতো না। তোর মেয়ের এত বড় সাহস আমাকে এমন ভাষায় অপমান করে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমিও দেখব যে ও পরীক্ষায় কত ভালো রেজাল্ট করতে পারে, তারপর দরজা বন্ধ করে পড়াশোনা করে বেরিয়ে যাবে। এই বলে নিতা সেখান থেকে চলে যায়। ফলে শিলারও আর কিছু করার থাকে না। আর ওদিকে অঞ্জনা ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজের গুরুত্বপূর্ণ পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেটা হলো পরীক্ষায় পাশ করার জন্য টুকলি তৈরি করা। অঞ্জনা টুকলি করতে একেবারে মাস্টার ছিল। সে ঘরে দরজা বন্ধ করে সব বই দেখে চিরকুটে প্রশ্ন এবং উত্তর ছোট ছোট করে লেখে। প্রত্যেকটি বিষয়ের জন্য প্রত্যেকটি আলাদা আলাদা চিরকুট এই কদিন ধরে অঞ্জনা প্রস্তুত করে ফেলেছে। তাই সে মনে মনে আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে পরীক্ষায় পাশ করা থেকে তাকে কেউ আটকাতে পারবে না। কারণ সারা বছর পড়াশোনার নামে অঞ্জনা একেবারে অষ্টরম্ভা ছিল। আমার সব টুকলি রেডি, আর কেউ আমাকে পরীক্ষায় পাশ করা থেকে আটকাতে পারবে না বলা যায় না। এসব টুকলি দেখে উত্তর লিখে লিখে আমি পরীক্ষায় আবার ফার্স্ট হয়ে যেতে পারি। এই বলে অঞ্জনা স্কুল ড্রেস পরার আগে নিজের হাতে পায়ে সেলোটেপ দিয়ে সব টুকলির কাগজপত্র আটকে নেয়, যাতে সহজে সে জামা সরিয়ে উত্তরগুলো দেখে নিয়ে খাতায় টুকতে পারে। এসব কারচুপি প্রস্তুত হয়ে গেলে 3 দিন পর অঞ্জনা ঘরের দরজা খুলে পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে আসে। বাঁচা গেল, ঘরের বাইরে বেরোলি শেষ পর্যন্ত। না হলে তো আমি ভেবেছিলাম তুই পড়াশোনা করতে করতে পরীক্ষার দিনের কথা ভুলেই গেছিস। তুমি যে কি বলো না মা, এরকম মেয়ে যে পড়াশোনা করতে করতে ঘরে বন্দি থেকে 3-4 দিন কাটিয়ে দিল, তার জন্য তোমার গর্বে বুক ভরে ওঠা উচিত। তা নয় তুমি আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছো। হ্যাঁ, গর্বে বুক ভরে উঠবে যখন তুই পরীক্ষায় ভালো ফলাফল করবি। আর যদি ভালো ফল করতে না পারিস তাহলে ওই নিতা কাকিমা তোর নামে পাড়ায় খারাপ কথা রটিয়ে বেড়াবে, কারণ তুই যেভাবে ওকে অপমান করে তাড়িয়ে দিলি। অঞ্জনা তার মায়ের কোনো কথার উত্তর দেয় না। সে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার আগে সে নিজের বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে খোশকাল গল্প করে। কিরে অঞ্জনা, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন? আমরা সবাই কিরকম বই পড়ে পড়ে পাগল হয়ে যাচ্ছি, আর তুই রিল্যাক্স হয়ে বসে আছিস। বাড়িতে অনেক পড়াশোনা করেছিস মনে হয়। আরে ভাই, আমার পড়াশোনা করতে লাগে না। আমি এমনিতেই পরীক্ষার খাতায় যা সব উত্তর লিখবো না, সেসব দেখেই শিক্ষক শিক্ষিকারা আমাকে ধন্য ধন্য করবে, কারণ আমি সব প্রশ্নের উত্তর আগে থেকেই জানি। সে কি, তুই সব প্রশ্নের উত্তর আগে থেকেই জানিস মানে? কোন জ্যোতিষী দেখিয়ে পরীক্ষার প্রশ্নপত্র ভবিষ্যৎবাণী করে নিয়েছিস নাকি? আমাদেরও বল না রে অঞ্জনা, কি প্রশ্ন আসবে? উফ, তুই চুপ কর তো পটল। পরীক্ষা দেওয়ার আগে আমার মানসিক শান্তি নষ্ট করে দিস না। ওই দেখ, ম্যাম আসছেন, এক্ষুনি প্রশ্নপত্র দেবে, তারপর পেন বের করে চটপট লিখতে শুরু করে দেব।
সেই মুহূর্তে ক্লাস টিচার শুভশ্রী ম্যাডাম সমস্ত প্রশ্নপত্র নিয়ে ক্লাসের মধ্যে চলে আসে। প্রত্যেককে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত নিয়ম নির্দেশাবলী প্রদান করা হয়। শোনো, কোনো ছাত্রছাত্রী নিজেদের কাছে বইপত্র কিছু রাখবে না, আর সবাই পরীক্ষা দেওয়ার জন্য ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করবে। আর আমি যদি কোনো ছাত্রছাত্রীকে টুকলি করতে ধরে ফেলি তাহলে কিন্তু আমি তার পরীক্ষা বাতিল করে দেব। এই বলে শুভশ্রী ম্যাডাম সকলের সামনে প্রশ্নপত্র দিয়ে দেয়। অঞ্জনা ফটাফট প্রশ্ন দেখে টুকলি করতে আর এক মুহূর্ত দেরি করে না। যখনই শুভশ্রী ম্যাডাম একটু বেখেয়াল হয় তখনই অঞ্জনা নিজের হাত এবং পা থেকে জামা সরিয়ে সেই ছোট ছোট কাগজগুলো বের করে নেয় আর সেগুলো দেখে উত্তর লিখতে থাকে। কখনো অঞ্জনা নিজের পায়ের মোজা থেকে টুকলি বের করে, কখনো আবার চুলের মধ্যে থেকে টুকলি বের করে। আর এসব টুকলিবাজি চোখে পড়ে যায় পটলের। পটল তখনই অঞ্জনার সমস্ত ফন্দিবাজি বুঝে যায়। ও ম্যাম, ওই দেখুন, অঞ্জনা পরীক্ষায় পাস করার জন্য টুকলি করেছে ম্যাম। কখনো মোজার ভিতর থেকে টুকলি বের করে নিয়ে আসছে, আবার কখনো হাত পায়ের ভিতর থেকে টুকলি বার করে লিখছে। সে কে? কই দেখি। অঞ্জনা, লেখা বন্ধ করো। এক্ষুনি বলছি তুমি লেখা বন্ধ করে দাও, কারণ আমি তোমাকে আর পরীক্ষায় বসতে দেব না। পটল এবং শুভশ্রী ম্যামের কথা শুনে অঞ্জনা ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ সে সত্যিই টুকলি করছিল। আর টুকলি করতে গিয়ে যখন কেউ ধরা পড়ে তখন তার মুখ চোখের অবস্থা দেখলেই দোষ বোঝা যায়। অঞ্জনার রাগে কটমট করে পটলের দিকে তাকায়। পটল এভাবে অঞ্জনার টুকলি ম্যামের কাছে ধরিয়ে দিয়ে মনে মনে খুবই খুশি হয়। ম্যাম, বিশ্বাস করুন, আমি টুকলি করিনি। এই টুকলিগুলো সব পটলের। পটল টুকলি করে লিখে তারপর কাগজগুলো আমার দিকে ছুঁড়ে মেরেছে যাতে আপনি আমাকে সন্দেহ করেন আর ওকে ছেড়ে দেন, আর এখন ইচ্ছা করে আমাকে ফাঁসাচ্ছে। কি সাংঘাতিক মিথ্যাবাদী মেয়ে রে বাবা! আমি নাকি টুকলি করে ওর দিকে ছুড়ে দিয়েছি। আমার বইয়ে গেছিল অঞ্জনা পরীক্ষায় টুকলি করতে। তোমরা চুপ করো। আর অঞ্জনা, পটল যদি টুকলি করে তোমার দিকে কাগজ ছুঁড়ে দিত তাহলে তোমার গায়ে এরকম আঠা দিয়ে টুকলির কাগজ আটকানো কেন? তুমি সত্যি কথা স্বীকার করবে নাকি আমি তোমাকে ক্লাস থেকে বাইরে বের করে নীল ডাউন করে দেব? অঞ্জনা সেই মুহূর্তেই কুমিরের কান্না করা শুরু করে দেয়। বিশ্বাস করুন ম্যাডাম, আমি টুকলি করতে চাইনি, কিন্তু টুকলি করতে আমি বাধ্য হয়েছি, কারণ কিছুদিন ধরে আমার মায়ের ভীষণ লুজ মোশন হচ্ছে। বাড়িতে সব কাজবাজ করতে গিয়ে আমি তো পড়াশোনা করতেই পারিনি। সেই কারণে আমি ভয় পেয়ে টুকলি করার পথকে বেছে নিয়েছি, কারণ যখনই আমি পড়াশোনা করতে যাই তখনই আমার মা আমার উপর নানান রকম কাজের বোঝা চাপিয়ে দেয়। অঞ্জনার এরকম অজুহাত কিছুতেই শুভশ্রী ম্যাডাম বিশ্বাস করতে চায় না, তাই সে অঞ্জনার খাতা কেড়ে নিয়ে তাকে ক্লাসরুমের বাইরে বের করে দেয়। পরীক্ষা শেষে যখন পটল হাসতে হাসতে ক্লাসের বাইরে বেরিয়ে আসে তখন অঞ্জনা তাকে দেখে ভীষণ রেগে যায় আর ইচ্ছা করে পটলের ঘাড় ধরে তার মাথায় দুটো চাটি মারে। ফলে পটলের মাথা সেই মুহূর্তে ফুলে আলু হয়ে যায়। ও ম্যাম, ওই দেখুন, আমি আপনার কাছে নালিশ করেছি বলে আমাকে মেরে আমার মাথা আলু করে দিয়েছে। তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো অঞ্জনা। একজন স্টুডেন্টদের গায়ে হাত তোলা মানে আইনত অপরাধ। সেই কারণে আমি কালকে তোমার গার্জিয়ান কল করলাম। যে করেই হোক তুমি কালকে পরীক্ষা দেওয়ার আগে নিজের মাকে সঙ্গে করে নিয়ে আসবে। আমি ওনার সঙ্গে দেখা করব, তারপরে আমি তোমাকে পরীক্ষাতে বসতে অনুমতি দেব। এই বলে শুভশ্রী ম্যাডাম সেখান থেকে চলে যায়। অঞ্জনা যেহেতু নিজের মায়ের নামে মিথ্যা কথা বলেছে সেই কারণে গার্জিয়ান কল শোনা মাত্রই তার পিলে চমকে ওঠে, কিন্তু কিছু করার নেই, কারণ বাদবাকি পরীক্ষাগুলো দেওয়ার জন্য তাকে মায়ের সঙ্গে টিচারের দেখা করিয়ে দিতেই হবে। তাই সে ভয়ে ভয়ে পরের দিন শিলাকে স্কুলে নিয়ে আসে। শুভশ্রী ম্যাম শিলাকে অঞ্জনার টুকলি করার বিষয়ে সবকিছু জানায়। বদমাইশ মেয়ে, তোর পেটে পেটে এত বুদ্ধি। আমার নাকি পেট খারাপ, তাই আমি তোকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছি, সেই কারণে তুই পড়াশোনা করতে পারিসনি। মেরে না একেবারে তোর পিঠ ভেঙে দেব। তার মানে তুই ঘরে বন্দি থেকে পড়াশোনা না করে টুকলি তৈরি করছিলিস, আর আমাকে কত বড় বড় কথা বলা তোর হচ্ছে আজকে। পরীক্ষা দিয়ে বাড়ি চল, তারপর আমি তোর ব্যবস্থা নেব। শুধু এটাই নয়, আপনার মেয়ের টুকলি করার ব্যাপারে নালিশ করার জন্য ও পটলকে চাটি মেরে পটলের মাথা ফুলিয়ে দিয়েছে। আর পরীক্ষার পর আমরা ডিসিশন নিয়েছি আপনার মেয়েকে আমরা স্কুল থেকে তাড়িয়ে দেব। দয়া করে আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেবেন না ম্যাডাম। পরীক্ষা হয়ে গেলে আমি আর এর বাবা একে শাস্তি দেব, কিন্তু আপনারা যদি একে স্কুল থেকে তাড়িয়ে দেন তাহলে তো এর পড়াশোনাটা ধ্বংস হয়ে যাবে। শিলা এবং শুভশ্রী ম্যাডাম দুজনে মিলে অঞ্জনাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। শুভশ্রী ম্যাম, আমার টুকলি করা নিয়ে এত বাড়াবাড়ি করে আমি বের করে দেব। আমি সব ব্যবস্থাই অলরেডি করে রেখেছি। আপনাকে কি করে ভয় দেখাতে হয় আমি ভালো মতোই জানি। অঞ্জনাকে বকাবকি করার পর তার মা বাড়িতে চলে গেলে অঞ্জনা কাঁদো কাঁদো মুখে পরীক্ষার হলে ঢুকে পড়ে। সেই দিনও পরীক্ষার গার্ডে পড়ে শুভশ্রী ম্যাডাম।
কিন্তু অঞ্জনার কাছে কোনো টুকলি না থাকায় সে কিছুই লিখতে পারে না। এমন সময় আমি সকল স্টুডেন্টকে বারণ করেছিলাম যে পরীক্ষার হলে কোনো রকম ব্যাগ রাখা যাবে না, তাহলে দরজার কোণায় ওটা কার বাক্স পড়ে আছে? কি হলো, কেউ উত্তর দিচ্ছ না কেন? সমস্ত ছাত্রছাত্রীরা জানায় যে সেই বাক্স সকাল থেকেই ক্লাসের দরজার কোণায় পড়ে আছে, আর কেউ সেই বাক্স খুলে দেখেনি। শুভশ্রী ম্যাম সেই কারণে বাক্সের দিকে এগিয়ে যায়। সে নিজের আগ্রহবশত যখন বাক্সটি খুলে দেখে তার মধ্যে কি আছে, তখনই সে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে। বাক্সগুলি খোলা মাত্রই সেখান থেকে অনেক অনেক নেংটি ইঁদুর বাইরে বেরিয়ে আসে আর ক্লাসের মধ্যে দাপাদাপি করতে থাকে। এমনকি সব নেংটি ইঁদুর গোটা স্কুলে ছড়িয়ে যায়, আর এর ফলে সমস্ত ক্লাসের স্টুডেন্টদেরই পরীক্ষা ব্যাহত হয়। ওরে বাবা গো বাবা, এত নেংটি ইঁদুর বাক্সের মধ্যে কোথা থেকে আসলো? ও মা গো! সেই মুহূর্তে সমস্ত নেংটি ইঁদুর সকলের পায়ে কুটুস কুটুস করে কামড়াতে থাকে। আসলে সেদিন সকালবেলা অঞ্জনা তাদের বাড়ির পাশের বন জঙ্গল থেকে নেংটি ইঁদুর জোগাড় করে বাক্সের মধ্যে ভরে নিয়ে আসে। সে শুভশ্রী ম্যামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই কাণ্ড ঘটায়। চুপি চুপি সে ক্লাসে এসে কোনায় সেই বাক্সটা রেখে দেয়। আর সেদিন এই নেংটি ইঁদুর কাণ্ডের জন্য সকলের পরীক্ষা ব্যাহত হয়। তখন শুভশ্রী ম্যাম বুঝতে পারে এমন কাজ একমাত্র অঞ্জনা ছাড়া আর কেউ করতে পারে না। আমি ভালো করে বুঝতে পারছি এটা অঞ্জনার কাজ। ও টুকলি করেছে বলে আমি ওকে বকেছি, আর ও এমন সাংঘাতিক কাজ করেছে। অঞ্জনা, তোর এত সাহস, তুই এত নেংটি ইঁদুরগুলো ক্লাসের মধ্যে ছেড়ে দিলি? আমি তোকে স্কুল থেকে তাড়িয়ে ছাড়বো। এসব কথা শোনার পরও অঞ্জনা কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চায় না। তবে অঞ্জনার এমন কাণ্ড কারখানার ফলে তার টুকলি করার ব্যাপারটাও চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সুযোগ নিয়ে নিতা নিজের অপমানের বদলা নেয়। সে অঞ্জনার বাড়ির দরজায় লিখে দেয়, টুকলিবাজ, ফালতু মেয়ে, ফেলটুবাজ। এর ফলে শিলাকে ভীষণ পরিমাণে লজ্জায় পড়তে হয়। শিলা এবং তার স্বামীর বাড়ির বাইরে মুখ দেখানোই বন্ধ হয়ে যায়, আর অঞ্জনাকেও সকলে খেপাতে শুরু করে। এর ফলে অঞ্জনা কাঁদতে কাঁদতে স্কুলে যায় এবং তাদের ম্যাডামের কাছে ক্ষমা চায়। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো টুকলি করব না, আর আমি ইচ্ছে করে সেদিন নেংটি ইঁদুরগুলো ছেড়ে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। শুভশ্রী ম্যাডাম অঞ্জনাকে ক্ষমা করলেও তাকে শাস্তি হিসেবে আবার নবম শ্রেণীতে দ্বিতীয়বার পড়তে হয়, আর তাকে টুকলি না করেই সৎভাবে পরীক্ষা দিতে হয়। তবে অঞ্জনা এখন আর কখনোই টুকলি করার কথা চিন্তাও করে না। লাবণী তার স্বামী মদন এবং দুই মেয়ে সুপ্রিয়া ও প্রিয়ার সঙ্গে বাস করত। লাবণী ভীষণই লোভী এবং ঝগড়ুটে প্রকৃতির মহিলা ছিল। ছোট ছোট কারণের জন্য সে সবসময় তার স্বামীর সঙ্গে ঝগড়া করত। লাবণীর ছোট মেয়ে প্রিয়া একদমই তার মতোই হয়েছিল। ছোট বাচ্চা হলেও এখন থেকেই তার মাথায় অনেক রকমের কূটনৈতিক বুদ্ধি ছিল। মাঝে মাঝে প্রিয়ার আচার আচরণের জন্য তার বাবা মায়ের মধ্যে ঝামেলা বেঁধে যেত। সেদিন সময়টা ছিল শীতকালের এক সন্ধ্যাবেলা। মদন কাজ করে বাড়ি ফিরে এলে তাকে দেখে লাবণী বলে, কই, আজকে কত টাকা ইনকাম হয়েছে? দাও। ভালোই তো শীত পড়েছে, মার্কেটে দেখলাম অনেক ভালো ভালো উইন্টার কালেকশন এসেছে। আমার জন্য আর আমার দুই মেয়ের জন্য কেনাকাটা করতে হবে। এই নাও, আজকে মাত্র 500 টাকাই উপার্জন করতে পেরেছি। শীতকালে সন্ধ্যার পরে বেশি কাস্টমার আসে না, সবাই বাড়িতেই সময় কাটাতে চাই। এই 500 টাকা দিয়ে কি হবে? এই 500 টাকা তো একদিনের সংসার খরচেই শেষ হয়ে যাবে। তাহলে শপিং করব কিভাবে আমি? আমাকে একটু সময় দাও, এখন তো সেরকম শীত পড়েনি। 2-1 সপ্তাহ যাক, তারপর না হয় তোমাদের শীতের জন্য কেনাকাটা করো। তোমার মতো গরিবের সঙ্গে আমার বাবা কি দেখে যে বিয়ে দিয়েছিল। মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তোমাকে চোখ দেয়নি। দুই মেয়ের দিকে একবারও নজর পড়ে না তোমার? মেয়েগুলো পুরানো পুরানো সোয়েটার পরে আছে, এই পুরানো সোয়েটার পরে কি ঠান্ডা কাটে? ওদের কত ঠান্ডা লাগছে বলো তো। কিন্তু এই সোয়েটারগুলো তো 1 বছর আগেই কেনা হয়েছে। 1 বছর আগের সোয়েটার পুরানো হয়ে গেল। আমি তো 5-5 বছরের পুরানো সোয়েটার পরে আছি, কই আমার তো ঠান্ডা লাগছে না। লাবণীর দুই মেয়ে সুপ্রিয়া এবং প্রিয়া দুজনেই তখন সেখানেই ছিল। তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বাবা মায়ের ঝগড়া দেখছিল। ঠিক এমন সময় প্রিয়া তার মায়ের কাছে এসে বলে, আমার এই সোয়েটার পরে খুব ঠান্ডা লাগছে, আমার নতুন সোয়েটার চাই, নতুন একটা জ্যাকেটও চাই। বাবা, এই যে কম্বলটা, এটা তো 2 দিন পরে ছিঁড়ে যাবে। কতদিনের পুরানো কম্বল, এই কম্বল গায়ে দিয়ে ঘুমালেও আমাদের দুই বোনের ঠান্ডা লাগে। প্রত্যেকদিন কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়। এবার তুমি কি বলবে? আমি না হয় মিথ্যা কথা বলছি, তোমার মেয়েও কি মিথ্যা কথা বলছে? বাচ্চা মেয়ে দুটো আমার কত না কষ্ট পাচ্ছে, তুমি তো কিছু দেখতেই পাও না। মা,
তুমি এভাবে বাবার সঙ্গে ঝগড়া করছো কেন? সোয়েটার পরে আর এই কম্বল গায়ে দিয়ে আমাদের তো ঠান্ডা লাগে না। প্রিয়া ইচ্ছে করে মিথ্যা কথা বলছে যাতে তোমাদের মধ্যে ঝামেলা হয়। কি রে প্রিয়া, তোর কি খুব ঠান্ডা লাগে? এই, তুই একদম বেশি ফটর ফটর করবি না বলে দিলাম। আমি খুব ভালো করেই জানি তুই সবসময় আমাদের মধ্যে যাতে ঝামেলা না হয় সেই চেষ্টাই করিস, কিন্তু ঝামেলা না করলে তোর বাবার কাছ থেকে তো টাকা আদায় করা যাবে না। যা চুপচাপ নিজের কাজ কর। এই, তোরা দুজনে এখান থেকে যা এখন। লাবণী তার দুই মেয়েকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে আবার মদনের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়ে। সুপ্রিয়া প্রিয়ার থেকে মাত্র 2 বছরের বড় ছিল, কিন্তু তবুও সুপ্রিয়া খুবই বুঝদার ছিল আর সে একেবারেই তার বাবার মতোই হয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার বাবা মায়ের ঝগড়া শুনতে থাকে আর উপরওয়ালার কাছে শুধুই প্রার্থনা করতে থাকে যাতে তার বাবা মা আর ঝগড়া না করে। এরকম ভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনই লাবণী মদনের সঙ্গে কোনো না কোনো কারণ নিয়ে ঝগড়া করে। আসলে 2 বছর আগে তাদের সবকিছুই ঠিকঠাক ছিল। মদনের একটা বড় পাইকারি মুদিখানার দোকান ছিল, আর ওই দোকানটা দেখেই লাবণীর বাবা নিজের মেয়ের সঙ্গে মদনের বিয়ে দিয়েছিল। কিন্তু 2 বছর আগে হঠাৎ করে একদিন মদনের দোকানে আগুন লেগে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর তারপর থেকে মদন একটা ছোট্ট চায়ের দোকান চালাতে শুরু করে। চায়ের দোকান চালিয়ে খুব একটা বেশি টাকা ইনকাম করতে না পারায় লাবণী সবসময় মদনের সঙ্গে ঝগড়া করে। কি গো, তুমি আজকেও একটা মোটা কম্বল কিনে নিয়ে আসতে পারোনি? কেমন বাবা তুমি? একটা সামান্য মোটা কম্বল কেনার মতো তোমার সামর্থ্য হচ্ছে না? আমি তো আবার ভাবছিলাম তোমাকে একটা রুম হিটার কিনতে বলবো, কিন্তু আমি তো দেখছি তোমার কোনো মুরদ নেই। তুমি তো বাবা হওয়ারই যোগ্য না। প্রত্যেকদিন তো বলছি একটা মোটা কম্বল কিনে নিয়ে আসার কথা, তুমি কি শুনতে পাও না? দেখো লাবণী, তুমি যদি মনে করে থাকো আমি ইচ্ছা করে এসব করছি তাহলে তুমি ভুল ভাবছো। তুমি তো দেখতেই পাচ্ছ আমি কেমন পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছি। আমার দোকানে যদি আগুন না লেগে যেত তাহলে এতদিনে তো সবই ঠিক থাকতো। মোটা কম্বলের দাম তো অনেক বেশি, আমি অত টাকা দিয়ে মোটা কম্বল কিনতে পারবো না। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও। উফ, সব সময় সময় দাও সময় দাও, আর কত সময় দেব তোমাকে? শীতকাল পেরিয়ে যাবে, তারপর কি তুমি কম্বল কিনে নিয়ে আসবে? আর তোমার দোকান পুড়ে গেছে, তাতে আমি কি করব? না, অনেক হয়েছে। তোমার মতো লোকের সঙ্গে আর থাকা যাবে না। আমি 2 মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আমার বাবার কাছে আমরা ভালো থাকবো। না লাবণী, তুমি এরকম করো না দয়া করে। আমাদের এত সুন্দর সংসারটা তুমি ভেঙে দিও না। তোমরা চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? যা খুশি তাই করো, আমার দেখার দরকার নেই। তোমার কাছে থাকলে আমার 2 মেয়ের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। এই, তোরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি জামা কাপড় প্যাক কর। আমরা মামার বাড়িতে যাব, আর এবার থেকে আমরা ওখানেই থাকবো। এই শুনে প্রিয়া খুবই খুশি হয়। সে আনন্দে একেবারে লাফিয়ে ওঠে। ইয়ে, খুব ভালো হবে মা, তুমি খুব ভালো করেছো। আমাদেরকে আর তাহলে গরিব হয়ে থাকতে হবে না। মামারা তো অনেক বড় লোক, আমরা তাহলে এবার বড় লোকেদের মতো শীতকাল কাটাতে পারবো। দাঁড়াও, আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। প্রিয়া এই বলে জামা কাপড় গোছানো শুরু করে দিলেও সুপ্রিয়া একইভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। কিরে, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নে। মা, আমি তোমার সঙ্গে যাব না, আমি বাবার সঙ্গেই থাকবো। তুমি এটা ঠিক করছো না। বাবার এরকম দুঃখের সময় আমরা বাবাকে ছেড়ে যেতে পারি না। আমাদেরকে তো বাবার পাশে দাঁড়ানো উচিত। দয়া করে তুমি যেও না মা। এই শুনে লাবণী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই তো দেখছি একদম তোর বাবার মতোই হয়েছিস। এখন থেকেই বাবার চামচেগিরি করছিস। এত ছোট মুখে এত বড় বড় কথা কিভাবে আসে তোর? নিশ্চয়ই তোর বাবা তোকে সব শিখিয়ে রেখেছে। ঠিক আছে, তুই তোর বাবার সঙ্গে এই গরিব খানাতেই থাক আর গরিবের জীবন কাটা। আমরা চললাম। এই বলে লাবণী তার ছোট মেয়ে প্রিয়াকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মদন এবং সুপ্রিয়া তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করলেও তারা কিছুই শোনে না। লাবণী তার ছোট মেয়ে প্রিয়াকে নিয়ে নিজের বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রিয়া তার মামার বাড়িতে প্রবেশ করতেই বাইরের তুলনায় বাড়ির মধ্যে অনেক বেশি গরম অনুভব করতে পারে। সে বুঝতে পারে তার মামার বাড়িতে রুম হিটারের ব্যবস্থা আছে, আর এই দেখে সে খুবই খুশি হয়। মা দেখো, এখানে রুম হিটার আছে, তাই ঘরের মধ্যে কত গরম। আমরা এবার আরাম করে এখানে থাকতে পারবো, তাই না মা? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ রে মা, তোর বাবার তো কখনো হিটার কেনার মতো ক্ষমতা নেই। আমাদেরকে অনেক কষ্ট করে ওখানে দিন কাটাতে হয়েছে, সেই জন্যই তো সারা জীবনের জন্য আমরা এখানে চলে এসেছি। এই শুনে লাবণীর দাদা এবং বাবা দুজনেই খুবই রেগে যায়। তারা লাবণীকে বকাবকি করতে শুরু করে। তুই এটা ঠিক করিস নি লাবণী, কার সময় কখন খারাপ যাবে সেটা কেউ বলতে পারবে না। মদনের সঙ্গে যেটা হয়েছে একটা দুর্ঘটনা, যে কোনো কারোর সঙ্গে এটা ঘটতে পারতো। মদন যে কোনো কাজ করছে না তা তো নয়।
ও তো চায়ের দোকান চালিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে, তারপরে তুই ওকে ছেড়ে চলে এলি। বাবা তুমি কি চাও আমি ওখানে থেকে কষ্ট পাই? আমার এত ছোট মেয়েটা কষ্ট পাক? তুমি জানো না এই শীতের মধ্যে আমাদেরকে ওখানে কত কষ্ট করে দিন কাটাতে হয়? প্রিয়াকে জিজ্ঞাসা করো, প্রিয়া সব বলবে। সুপ্রিয়া তো কিছু বলতে চায় না, ওর বাবা ওকে যা শিখিয়ে দেয় ও তাই বলে, কিন্তু প্রিয়া সব সত্যি কথাই বলে। এই প্রিয়া চুপ করে আছিস কেন? বল তোর দাদুকে ওখানে একটা ভালো কম্বল পর্যন্ত নেই, আর না আছে আমার মেয়েদের ভালো কোনো সোয়েটার। হ্যাঁ দাদু, আমাদের ওখানে থাকতে খুব কষ্ট হয়, আর বাবা তো মাকে কোনো টাকাই দেয় না। বাবা প্রত্যেক দিন মায়ের সঙ্গে ঝগড়া করে। এভাবে প্রিয়াও তার মায়ের মতো বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছুই বলতে থাকে। শেষ পর্যন্ত মহেশ বাবু লাবণীকে তার বাড়িতে থাকার অনুমতি দেয়। এভাবেই লাবণী এবং তার ছোট মেয়ে বড়লোক ঘরে খুবই আনন্দ করে মজা করে শীতকাল কাটাতে থাকে। আর অন্যদিকে সুপ্রিয়া তার বাবার সঙ্গে দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটায়। তুইও তো তোর মায়ের সঙ্গে চলে গেলেই পারতিস রে মা, এখানে থেকে তোকে কত কষ্ট পেতে হচ্ছে। তোর মা ঠিকই বলতো, আমার কোনো মুরদ নেই, এবছর প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপ কাঁথা গায়ে দেওয়ার পরও ঠান্ডা কাটছে না। তোর মা সবসময় হিটার কেনার কথা বলতো, দেখ এখন আমি হিটার কিনতে পারলাম না। বাবা তুমি চিন্তা করছো কেন? আমি আজকে অনেকগুলো কাঠ কুড়িয়ে রেখেছি, তুমি দেখো এখনই আমি ঘরের মধ্যে আগুন ধরাবো, আর আমরা ঘরে বসেই আগুন পোহাতে পারবো, আমাদের ঘরও গরম হয়ে যাবে। সুপ্রিয়ার কথা শুনে মদনের চোখে জল চলে আসে। মদন মনে মনে ভাবে তাকে জীবনে কিছু একটা করতেই হবে, যাতে সে তার মেয়েকে সব রকমের সুখ দিতে পারে। এইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। একদিন হঠাৎ করে লাবণীর বাবা মহেশ বাবু মারা যায়। বাবা মারা যাওয়ার ফলে লাবণী খুবই চিন্তায় পড়ে, কারণ লাবণী এবং তার মেয়ের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব মহেশ বাবু একাই বহন করত। হঠাৎ করে বাবা মারা যাওয়ায় লাবণী তার এবং তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে। এমন পরিস্থিতিতে লাবণীর দাদা তুহিন বলে, লাবণী, এবার তোকে আর তোর মেয়েকে অন্য ব্যবস্থা করে নিতে হবে। আমি বাড়িটা বিক্রি করব, বাবা বেঁচে থাকতে এই বাড়িটা আমার নামে করে দিয়েছিল, আর বাবার বিজনেস বাবা আমার নামেই করে রেখে গেছে। বাকি সবকিছু বিক্রি করে আমার বউ ছেলেকে নিয়ে বিদেশে যাব। তুই কি করবি এবার দেখে নে। এরকম করিস না রে দাদা, আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব বল? তোরা ছাড়া আমার আর কে আছে? আর এই বাড়িটা তুই বিক্রি করে দিস না দাদা, আমাদেরকে এখানে থাকতে দে। তুহিন কোনো কথাই শোনে না। সে তার বাবার বাড়িঘর সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে নিজের পরিবারকে নিয়ে বিদেশে চলে যায়। এদিকে লাবণী এবং তার মেয়ে ঘরছাড়া হয়ে পড়ে। শীতকালের মধ্যেই লাবণী তার মেয়েকে নিয়ে রাস্তায় থাকতে শুরু করে। খুবই কষ্টে তারা 2-3 দিন রাস্তার মধ্যেই কাটায়, কিন্তু একদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে। প্রিয়া এবং তার মা রাস্তার ধারে বসে বসে ঠান্ডায় কাঁপতে থাকে। মা, এরকম ভাবে আমরা ঠান্ডার মধ্যে বাইরে থাকলে আমাদের তো শরীর খারাপ করবে, আমাদের কাছে তো কোনো কম্বল কাঁথা কিচ্ছু নেই, এভাবে বাইরে কিভাবে দিন কাটাবো আমরা বলো? জানি না রে মা, আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি কম্বল কিনবো। এবার যা করার উপরওয়ালাই করবে। চলো না মা, আমরা বাবার কাছে ফিরে যাই, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। না রে মা, তোর বাবার কাছে ফিরে যাওয়ার মতো আমার আর কোনো মুখ নেই। তোর বাবা আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। এতগুলো বছরে তোর বাবার কিংবা তোর দিদির কোনো খবরই তো আমি নিইনি। কিন্তু আমার খুব খিদে পেয়েছে এখন, 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। মা, ওই দেখো ওখানে একটা বড় দোকান আছে, আজকের জন্য আমরা ওই দোকানে গিয়ে আশ্রয় নেব, আর দেখি যদি কোনো খাবার চাইলে পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। লাবণীর কাছে আর কোনো উপায় না থাকায় সে তার মেয়েকে নিয়ে ওই বড় দোকানের দিকে এগিয়ে যায়। কিন্তু ওই দোকান থেকে খাবার চাইতে লাবণীর ভীষণ লজ্জা হয়। তাই প্রিয়া ওই দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকা মেয়েটাকে বলে, এই যে দিদি, আমরা খুব অসহায়, দয়া করে আমাদেরকে একটু সাহায্য করবে? আমাদেরকে যদি আজকে রাত্রে এখানে থাকতে দাও আর কিছু খাবার খেতে দাও তাহলে খুব উপকার হবে। ওই দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকা মেয়েটি প্রিয়া এবং তার মাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সঙ্গে তাদেরকে দেখে খুবই খুশি হয় সে। আসলে ওই মেয়েটি আর কেউ নয়, সুপ্রিয়া ছিল। লাবণী নিজের বড় মেয়েকে দেখতে পেয়ে চিনতে পারে। সুপ্রিয়া দৌড়ে তাদের কাছে এসে বলে, বোন, মা, তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদেরকে দেখলাম, তোমাদের এমন অবস্থা কিভাবে হলো? বাবা তাড়াতাড়ি এসো, দেখো মা আর বোন এসেছে। তাড়াতাড়ি করে সেখানে মদনও চলে আসে। প্রিয়া এবং তার মা কাঁদতে কাঁদতে তাদেরকে সব ঘটনা বলে এবং সেই সাথে তারা হাত জোড় করে বাড়ি বাড়ি ক্ষমা চাইতে থাকে। সেই সাথে তারা বুঝতে পারে ওই বড় দোকানটার মালিক আর কেউ নয়, মদন নিজেই ছিল।
মদন তাদেরকে ক্ষমা করে দেয় এবং প্রিয়া ও লাবণীকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। মদনের নতুন অট্টালিকার মতো বাড়ি দেখে প্রিয়া এবং তার মা দুজনেই চমকে যায়। ওই বাড়ির মধ্যে শীতকাল হোক কিংবা গরমকাল, যে কোনো ঋতুর জন্যই উপকারী এবং প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামই ছিল। প্রিয়া এবং তার মা চারিদিকে তাকিয়ে তাকিয়ে সবকিছু লক্ষ্য করতে থাকে, আর তারা শুধুই ভাবতে থাকে কিভাবে তারা এমন সাফল্য পেয়েছে। তোমরা চিন্তা করো না, এই বাড়িতে থাকতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। 10 বছর আগে তোমরা যা যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি কিছু এখানে আছে। আশা করছি তোমরা আর কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। আমরা এবার সবাই একসঙ্গে হাসি খুশি থাকবো।